24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে একটা ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্নির্মাণের। কিন্তু সেই পুনর্নির্মাণের যাত্রাতে শুরু করতে হলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকানোটাও জরুরি। কোন প্রেক্ষাপটে 24 তৈরি হইল? পোস্টরুমে আমরা বেশ কয়েকটা আলাপ করতেছি এই 24-এর গণ অভ্যুত্থান নিয়ে। আজকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং পরবর্তী সময় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন তরুণ রাজনীতিবিদ অনিক রায়। অনেক আপনাকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। তো 24-এ আপনাকে আমরা যেই রূপে দেখলাম সেইটা নিয়েই আমরা আসলে আলাপটা শুরু করতে চাই। আপনি তো বাম রাজনীতির একজন পরিচিত ক্যারেক্টার, প্রায় এক যুগের বেশি সময় ধরে বাম রাজনীতিতে সক্রিয় আছেন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন কেন্দ্রীয় কমিটির। তো আপনার পুরো রাজনীতির হিস্ট্রিটা জানতে চাই একদম শুরু থেকে। পলিটিক্যাল হিস্ট্রি বলতে কি আসলে যেটা হয়েছে, আমার বাবা সরকারি চাকরি করতেন। তো সরকারি চাকরি করার কারণে যেটা হয়েছে, আমি আমার স্কুল লাইফ পর্যন্ত কোনো একটা এলাকায় থিতু হইতে পারি নাই। আমি বিভিন্ন জায়গা, মনে করেন যে সিলেট, মূলত সিলেট, যেহেতু ওই এলাকাতে আমার বাবা ট্রান্সফার হইতেন, তো মূলত সিলেট অঞ্চলে একটা লম্বা সময় আমার কাটাইতে হয়েছে। তো আমি অনেকগুলো জায়গায় অনেকগুলো ঘটনা দেখছি। যেমন মনে করেন যে আপনার যখন 2007-এর বা 1/11-এর ঘটনা ঘটে, তো সেই মোমেন্টে আমি হবিগঞ্জে আমি প্রিপারেশান নিতেছি, আমার এসএসসি পরীক্ষার প্রিপারেশান নিতেছি। তো ঠিক এবার যখন 1/11টা ঘটে, আবার এর আগে মনে করেন যে নানানভাবে এই যে পলিটিক্যাল টার্মোয়েলগুলো, যেমন আমি মনে করেন লক্ষ্য করেছি, আমি ঢাকায় থাকতাম। তো 2001-এ বিএনপি গভর্নমেন্ট আসার পরে আমার বাবা ট্রান্সফার হয়ে যান সিলেটের একদিকে। তখন আমি অনেক ছোট, তখন আমি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পড়ি। তো আমি এমন একটা জায়গায় গিয়ে যাই, জায়গাটার নাম হলো গোয়াইনঘাট। এখন অনেকেই যায়, মানে এখন একটা পর্যটন কেন্দ্রের মতো অবস্থা আছে, কিন্তু ওই সময় তো এরকম কিছুই না। তো আমি গিয়ে আসলে খুব অবাক হয়ে যাই আর কি, যে ওইখানে রাতের বেলা কারেন্ট থাকে না, সন্ধ্যা হইতে হইতে সব চুপ। আমি ঢাকায় থাকতাম সিদ্ধেশ্বরীর মতো একটা এলাকায়, এটা সবসময় খুবই চাঞ্চল্য, পাশেই বেইলি রোড। তো আমার জন্য ওই ছোট বয়সে এটা মানায় নেওয়া ছিল খুবই কঠিন বিষয়। তখন থেকেই আমি একটা জিনিস বোঝা শুরু করি যে রাজনীতি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এই জন্য আমার বাবা ট্রান্সফার হয়েছে। মানে আমার মাথার মধ্যে ছোটোবেলায় এরকম একটা জিনিস সেট হয়ে গেছিলো। তখন থেকে আমার এই যে গভর্নমেন্ট চেঞ্জ, রাজনীতি, কে কী করতেছে, এগুলো নানান বিষয়ে এক প্রকার জায়গা তো ছিলই। আর যেটা হয়েছে এইটা আবার একদিকে আমার জন্য মনে করেন যে প্রচণ্ড মানে সুযোগও নিয়ে আসছে আর কি। মানে মফস্বল শহরগুলোতে বড় হওয়ার কারণে আমি এরকম প্রচুর মানুষের সান্নিধ্য পাইছি আর কি। হয়তো বা আমার মনে হয় যে ঢাকার মতো এরকম মেট্রোপলিটন একটা সিটিতে, এরকম মানে এত ব্যস্ত একটা সিটিতে হয়তো বা আমি এই সুযোগ পাইতাম না, যেটা আসলে একটা মফস্বল শহরের কারণে আমি পাইছি। অনেক বড় ভাই পাইছি যারা মনে করেন নানান রকম বই দিছে, যাদের সাথে আলাপ হয়তো বা আমাদের যেমন একটা জায়গা ছিল, আমরা হবিগঞ্জে আমার একটা মানে আমার জীবন মানে এসএসসির মানে এই যে ঘোরাঘুরির মধ্যে হবিগঞ্জ জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আর কি। কারণ ওইখানে এসে আমি মোটামুটি একটু সেটেলড হইয়া, আমার মনে আছে আমি এসএসসি পরীক্ষাটা ওইখান থেকে দিই, হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে। তো সেই জায়গায় আবার যেটা ছিল, হবিগঞ্জে আবার কালচারালি খুবই অ্যাক্টিভ একটা জায়গা ছিল। তো রেগুলার বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই আসতো, সেখানে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই নিতাম। আমার মনে আছে প্রত্যেক শুক্রবার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, যে ভাই যাইতে হবে, বই নিতে হবে, ঠিক আছে, এবং একটা রিভিউ লেখা দিয়ে আসতে হবে যে যেই বইটা আমি নিলাম গত সপ্তাহে, সেই বইটার উপর আমি কী পড়ছি। তার উপর যেটা হয়েছে, বই পড়ার আবার একটা জিনিস কি, বিষয়টা এরকমও না, যেমন অনেক বড় ভাইরা দেখলাম যে কাদেরকে আসলে এলাকার মধ্যে বা আমার যেখানে থাকতাম মানে একটু মানুষজন সমীহ করে, যে বা আমাদের মনে তো যে ভাই এই তো ভালো, তো সেই ভাইটারে আমরা দেখলাম সে বই পড়ে। তো আমাদের ওইরকম একটা বই পড়ার ঝোঁক দাঁড়াইলো। এটা অনেক বেশি শো অফ, এটা সত্যি সত্যি মানে খুব জ্ঞান ট্যানের বিষয় না আসলে, কিন্তু এটা শো অফ যে এই বড় ভাইরা সবাই এলাকায় মানে, কারণ ভাই বই পড়ে। তো আমাদের আসলে এই ভাইয়ের সাথে বন্ধুত্ব করতে হবে, ঠিক আছে। তো এই ভাইয়ের সাথে যাওয়া, এই ভাই একটা বই দেন, ওই বই দেন, সেই দেন। তো আমার মনে আছে যে আমি এটা মোটামুটি আমার মনে হয় যে আমরা যারা বাম রাজনীতিতে একটা লম্বা সময় মানে যারা যুক্ত হয়েছে সবারই আসলে কাছাকাছি গল্পটাই কিরকম আর কি। তো আমার কাছে একটা বই এসে পড়ে, সেটা হলো যে আপনার এই যে কালবেলা। আচ্ছা, আমি উত্তরাধিকার যার একটা বই আছে, এটাও আমি জানতাম না। কালবেলা একটা বই এসে পড়ে, আমার মনে আছে যে পরীক্ষা শেষ হয়েছে, বড় ভাই দিছে, আমি পড়লাম, পড়া তো মনে হলো যে আরে তো সেই জীবন একটা, ঠিক আছে, এরকম একটা বিপ্লবী জীবন, বিপ্লবী কাজ করতে হবে, তখন অনেক ছোট মানুষ। তো তারপর আস্তে আস্তে বইপত্র পড়া শুরু হইলো। এর পরবর্তীতে যেটা হইলো আপনার, আমি ঢাকায় চলে আসলাম কলেজে পড়াশোনা করার জন্য, ঢাকা সিটি কলেজে। তো আমার ভাই ছিল, এক বড় ভাই ছিল মৃন্ময়, এখন সুইডেন থাকে, আমার কাজিনদের মধ্যে আমার সবচেয়ে ক্লোজ কাজিন। তো ও নানানভাবে আপনার এখানে ছাত্র ইউনিয়নের অনেকের সাথে পরিচিত বা যুক্ত সে ছিল।
ফলে আমার ঢাকায় আসার পরে যে ঢাকায় যে আমি কার সাথে ঘুরবো, কার সাথে কোথায় যাবো, এই জায়গাগুলোর মধ্যে মৃন্ময়ের একটা বড় ভূমিকা ছিল। ফলে আবার যেহেতু আমি উত্তরাধিকারটা পড়ছি, মানে কালবেলাটা পড়ছি, পড়ার পরে বুঝছি যে এটার আরও বই আছে আগে পিছে, ওগুলো আমি খুঁজে বের করছি, খুঁজে বের করে পড়ছি। তখন আস্তে আস্তে এরকম পলিটিক্যাল যে আপনার সাহিত্যগুলো, সেই সাহিত্যগুলোও পড়া শুরু হইলো। তো সেই ধইরা এক প্রকার মনে করেন যে এটা আসলে কখন যে আসলে আমি ছাত্র জীবন শুরু করছি, এটাও আসলে আমি ঠিক আপনার ডেট বলতে পারবো না যে আমার আসলে ফার্স্ট মিছিল এইটা আমি এই দিন থেকে শুরু করছি। মানে আমি অটোমেটিকলি একটা প্রসেসের মধ্যে ধীরে 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 আমি ঢুকে পড়ছি আর কি কলেজে আসার পরে। যেমন মনে করেন যে ছবিরহাট একটা খুবই গুরুত্বপূর্ণ আড্ডার জায়গা ছিল। যেমন আমার মনে আছে আমরা কলেজ থেকে যখন ফিরতাম, মানে ঢাকা সিটি কলেজ থেকে যখন ফিরতাম, তখন মানে আমি খুব এটা বেশ শো অফ দিয়ে বলতাম যে আরে আমি তোকে ইউনিভার্সিটি বড় ভাইদের সাথে আড্ডা মারি, তো ইউনিভার্সিটি বড় ভাই টড় ভাই নাই, ঠিক আছে। তো দেখা যেত আমি শাহবাগ নামতাম, 2-1 বন্ধুরে নিয়ে ছবিরহাট যাইতাম, গিয়ে বড় ভাইদের সাথে পরিচয় করাইতাম যে উনি আমার বড় ভাই। হ্যাঁ, আর তো এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে মানে ধীরে 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 আমি ছাত্র ইউনিয়নটা আসলে আমার শুরু হয় আর কি। তো ছাত্র ইউনিয়নটা শুরু হওয়ার পরে পরবর্তীতে কলেজ শেষ হলো। কলেজ শেষ হয়ে কইরা আমি ভর্তি হইলাম আপনার এখানে বুটেক্সে, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিতে। সেভাবেই আস্তে আস্তে দেখা গেল যে আমার রাজনীতি আর একটু আগাইতে থাকলো। আমি নিজেও আর একটু ম্যাচিউরড হইলাম। যেমন আমার মনে আছে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চ আমার রাজনীতির একটা বড় মানে মনে করেন যে পরিবর্তন আমার নিজের মধ্যে নিয়ে আসছে আর কি। যে বিষয়টা হচ্ছে মনে করেন যুদ্ধাপরাধীদের বিষয়ে যে এক প্রকার সেন্টিমেন্ট বাংলাদেশে ওই সময় ছিল, এবং এটা তো খুবই সিরিয়াস সেন্টিমেন্ট এবং লেজিটিমেট সেন্টিমেন্ট। কিন্তু এই আন্দোলনটার মধ্যেও আমি দেখছি যে এই আন্দোলনটা আসলে কিভাবে মানে একটা জনমানুষের আন্দোলন থেকে কিভাবে একটা পলিটিক্যাল মুভমেন্টে রূপান্তরিত হয়ে গেল, কিভাবে একটা পলিটিক্যাল চেহারা পাওয়া গেল এই আন্দোলনের। ফলে সেইটাও এক প্রকার আমার আমি তখন অনেক ছোট, মানে রাজনীতি করা হিসেবেও ছোট আর কি, খুবই মানে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হবো বা হইছি এরকম একটা অবস্থা। ফলে সেই জায়গা থেকে তো ধীরে ধীরে মনে করেন যে জিনিসটা দাঁড়াইলো যে আচ্ছা ঠিক আছে রাজনীতিটা করতে হবে, আমাদের রাজনীতি করতে হবে। এবং একটা সময় বিশেষ করে 2014 সালের নির্বাচন আমার মনে আছে যে এইটা আমার মাথায় প্রচণ্ডভাবে দাগ কেটে গেল যে এইভাবে তো একটা দেশের ডেমোক্রেসি চলতে পারে না, যে ইলেকশনের আগের রাতেই সবাই জানে যে কে আসলে সরকার গঠন করতেছে। ফলে এইরকম তো একটা রাষ্ট্র কোনোভাবে, এই রাষ্ট্র কোনোভাবে মানে মানুষের জন্য হইতে পারে না, বা ফর পিপল এই রাষ্ট্র হইতে পারে না। ফলে সেই জায়গা থেকেই মনে করেন যে রাজনীতিটা আরও বেশি সিরিয়াসলি করা, রাজনীতিটা আরও সিরিয়াস জায়গায় নিয়ে যাওয়া, এভাবেই তো আসলে মানে চলছে আর কি বাকি সময়। আচ্ছা, তাহলে একটু ক্রিটিক্যাল জায়গায় ঢুকি যে 24-এর অভ্যুত্থানে যে আপনার অংশগ্রহণ, এই অংশগ্রহণের বিষয়ে কিন্তু আলাপ আছে। যে ধরেন বাংলাদেশের বামপন্থী স্পেকট্রামে 24 একটা গুরুত্বপূর্ণ মাইলফলক, বোঝার জন্য বামপন্থীদের চরিত্র। আমরা যদি দেখি যে শুধু 24-এ বামপন্থীদের একটা বড় অংশগ্রহণই করে নাই, আবার একটা অংশকে আমরা দেখছি যে কি হাজিরা খাতার মতো উপস্থিত হয়েছে, যেভাবে অন্য অনেক কিছুতেই তারা যায় একটু করে গিয়ে চলে আসলাম। আবার একটা অংশ খুবই দাপটের সাথে অংশগ্রহণ করতেছে, ঝাঁপায়া পড়তেছে, রক্ত দিতেছে, এমনকি সিদ্ধান্ত গ্রহণের সাথে যুক্ত হচ্ছে। আপনি তো সেই অংশটার সাথে যুক্ত ছিলেন। তো এই যে বাংলাদেশের বামপন্থীদের মধ্যে এই যে 24-এর অভ্যুত্থান নিয়ে এই ডাইলেমাটিক পজিশন, এইটা নিয়ে যদি একটু এইটা বলতে গেলে আসলে একটু পিছন থেকে বলতে হবে। এটার জন্য আমি খুব সিগনিফিকেন্টলি মনে করি যে বামপন্থীদের এই গণঅভ্যুত্থানে যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের ব্যাপারে বা এই গণঅভ্যুত্থানটা ওন করার যে বিষয়টা, এটার বিষয়ে আসলে আমাদের 2020-এ যে ছাত্র ইউনিয়নের মধ্যে যে ভাঙনটা হয়, এই ভাঙনটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে এখানে আছে। যেমন মনে করেন ওই ভাঙনে আসলে আমাদের কি সমস্যা হইতেছিল, মানে ওই ভাঙনটারে অনেকেই বলবে যে না ওইটা পলিটিক্যাল না, অনেক বেশি ব্যক্তি, এই ব্যক্তিরে চায় না, এই ব্যক্তিরে চায় না, এইসব নানান কিছু। কিন্তু বিষয়টা হলো এই ব্যক্তিগুলাও কেন সিলেক্টেড হয়েছে, এই ব্যক্তিগুলাও কিন্তু তার একটা পলিটিক্যাল হিসাব নিকাশ থেকে সিলেক্টেড হয়েছে। আমার মনে আছে যে আমি যখন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হই, তখন মানে আমি আসলে সাধারণ সম্পাদক হয়ে স্বাভাবিক সময় কাজ করার সুযোগ কম পাইছিলাম আমরা, কারণ কোভিড চলে আসছিল। কিন্তু আমাদের একটা মানে মোশন আমরা তৈরি করছিলাম যে ঠিক আছে আমাদের মোশনটা এখন অনেক বেশি প্রো মুভমেন্ট হবে, আওয়ামী লীগের যে কোনো এজেন্ডারে চ্যালেঞ্জ করতে হবে, এবং সেটা যতটুকু আমাদের শক্তি আছে, যতটুকু আমরা ন্যারেটিভ বিল্ড করতে পারি, যতটুকু আমরা মানুষজন রিঅ্যাক্ট করতে পারি। তো সেই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় গিয়ে আমরা দেখলাম ছাত্র ইউনিয়নের সম্মেলনে আমরা এমন লিডারশিপকে পুশ করা হচ্ছে, এবং আমরা দেখলাম যে বিভিন্নভাবে আমাদের বিভিন্নভাবে তারা অ্যাক্টিভ হয়ে গেছে, তারা এগুলো করতে চাইতেছে। এবং আমরা বুঝতে পারলাম যে তখন পর্যন্ত জিনিসটা দেখলে মনে হবে অনেক বেশি পদের জন্য জিনিসপত্র হইতেছে,
কিন্তু সেই যে একটা সেন্স, যে মুভমেন্ট, প্রো মুভমেন্ট একটা অর্গানাইজেশন গড়ে তোলা, সেই সেন্সই কিন্তু আসলে মূল হিসাব ছিল এই ভাঙনের। এবং এই ভাঙন পরবর্তী সময় কি হয়েছে, ওই যে আপনি যেটা বললেন, যে যারা মনে করেন একেবারে মুভমেন্টে ছিল না, বা যারা মনে করেন হাজিরা দিতে আসতো, তারা তো নানানভাবে আমাদেরকে আসলে সমর্থন করতো না। তো আমাদেরকে তখন যেটা করতে হয়েছে, আমাদের তখন একটা পলিটিক্যাল লাইন নিতে হয়েছিল যে ঠিক আছে, আমরা তাহলে আমাদের পেরিফেরিটা এখন বড় করবো, নতুন করে বড় করব। যারা আসলে এই রেজিমের এগেনস্টে ফাইট করতে চায়, যারা রেজিমের এগেনস্টে সিরিয়াস, তাদেরকে আমরা কোনো না কোনোভাবে একতাবদ্ধ করব, এবং তাদেরকে আমরা বারবার কোনো না কোনো কর্মসূচি, কাজ, মিটিং, নানান কিছুর মাধ্যমে, নানান এজেন্ডায়, সব তো আর সরাসরি বলতে হবে না, কিন্তু নানান এজেন্ডায় এই শক্তিটাকে আমাদের হ্যাঁ, আমরা সেটা দেখতেও পাই। ডিজিটাল সিকিউরিটি আইনের বিরুদ্ধে যে প্রোগ্রামগুলো হয়তো আপনারা প্রচুর পরিমাণে, এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটাকে আমরা পিক করছিলাম, যে ডিজিটাল সিকিউরিটি এমন একটা জিনিস, মানে মানুষের মত প্রকাশের অধিকার, এবং যেভাবে মনে করেন যে আমাদের মুস্তাক ভাই মারা গেলেন, এই মামলায় মুস্তাক ভাই মারা গেলেন, অনেকজন জেল খাটছে। যেমন আমার মনে আছে যে মুস্তাক ভাই মারা যাওয়ার পরে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা হলো জেলে গেছে, এবং জেলে একটা লম্বা সময় তাদের থাকতে হয়েছে। সেই সময় তারা এরকম লোকও পাইছেন যিনি 9 বছর আগে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ধারাবাহিক, মানে এরকম এক মামলায় তিনি 9 বছরের আসলে কাটাইতেছেন তার জেলে। তার কিচ্ছু না, সে ব্র্যাকের একজন লেকচারার ছিলেন, তিনি ফেসবুকে একটা পোস্ট বা ব্লগে কিছু একটা লিখছেন, এই ধরে তার নামে মামলা, এবং সেই ধরে সে 9 বছর ধরে জেল খাটতেছে। এই লোকের সাথেও পরিচয় হয়েছে আমাদের গিয়া, বা আমার সহযোদ্ধাদের হয়েছে এই জেলের ভিতরে। ফলে মনে করেন যে এই যে মুভটা, বা এই যে মুভটা কোনোভাবেই একা আমাদের না, এই মুভটা আসলে একটা বড় অংশের, বিশেষ করে আমি বলতে পারবো ছাত্র সংগঠনগুলোর, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে এইটার একটা বড় জিনিস আমরা দেখতে পাই। এবং সেইটা শেষ পর্যন্ত মনে করেন গণতান্ত্রিক ছাত্রজোট গড়ে তোলা, গণতান্ত্রিক ছাত্রজোটের যে রাজনৈতিক লড়াই, সেই লড়াই চালিয়ে যাওয়া, এবং এইটার একটা পূর্ণাঙ্গ ডেমনস্ট্রেশন আসলে আপনি পাবেন ধ্রুবযাত্রার মধ্যে। মানে ওই পুরা যে জিনিসটা 3 বছর 4 বছর ধরে যেটা রান্না করা হইতেছিল, সেটার আসলে ফাইনাল প্রোডাক্টটা আসলে বাইরে হয়ে আসে ধ্রুবযাত্রায়, যেভাবে আসলে মানুষ নাইমা পড়ে এই রাস্তার মধ্যে দিয়ে। ফলে বামপন্থীদের এখানে ডাইলেমাগুলো তো ছিলই, একটা বড় অংশের ডাইলেমা আপনি লক্ষ্য করবেন। এবং এই জায়গাটার মধ্যে কিছু জিনিস আমি বলে যেতে চাই, এগুলো আসলে জরুরি। যেমন সাপোজ মনে করেন যে যখন বিএনপি যুগপৎ আন্দোলন শুরু করলো লাস্ট ইলেকশনের আগে, তখন আমরা কিন্তু নানানভাবে, বা এই আমরা ভাঙনের পর থেকে আমাদেরকে কিন্তু নানানভাবে, যে আমরা যারা A to Z ইউনিটির কথা বলি, ফেসিবাদের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্যের কথা বলি, আমরা মার্কিন অ্যাক্টিভিস্ট, আমরা ওর টাকা খাই, আমরা প্রো ইসলামিস্ট, এরকম নানান রকম ট্যাগিং আমরা একদম রেগুলার মনে করেন যে আমাদের উপর দিয়ে গেছে। এবং আমার মনে আছে যে যখন আমরা এইসব A to Z ইউনিট বা পলিটিক্যাল এইসব বিষয় নিয়ে আলোচনা করতাম, বা বিভিন্ন মানুষকে বোঝানোর চেষ্টা করতাম যেটা প্রয়োজন, সেই সব জায়গা থেকেও আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ সবসময় ছিল যে আমরা মার্কিনদের টাকা খাই, আমরা এই ওর টাকা খাই, আমরা প্রো ইসলামিস্ট হয়ে গেছি, আমরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করতে চাই। এরকম নানান রকমের মনে করেন যে স্টিগমা বা ট্যাগ লাইন রেগুলার আমাদেরকে ফেস করতে হয়েছে, এবং ফেস কইরাই আমাদেরকে আগায় যেতে হয়েছে আর কি। ফলে সেই জায়গা থেকে বামপন্থীদের মধ্যে যেই বিভাজনটা আপনি দেখছেন জুলাই গণ অভ্যুত্থান ধরে, এইটা আসলে মোরলেস এটাই হওয়ার কথা ছিল। কারণ হলো একটা লম্বা সময় ধরে বাংলাদেশের বামপন্থীরা ঠিক পাওয়ার কোয়েশ্চেনে আন্দোলন করতেছিল না, বা বামপন্থীদের একটা বড় অংশ, আমি বলতেছি না সকল বামপন্থীরা, কিন্তু একটা পাওয়ার কোয়েশ্চেনে আন্দোলন বা সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন বা ঠিক ওই মুভমেন্টে সে ছিল না। সে ছিল প্রতিবাদ করতেছে, বিরোধিতা করতেছে, কিন্তু এতটুকুর মধ্যে, বা ধরেন সে আসলে জন বলতে যাকে বুঝে, গণ বলতে যারা বুঝে, সেটা আসলে এমন একটা সংজ্ঞার ভিতরে চলে আসছে যে সংজ্ঞাটা থেকে মানুষ আসলে অনেক দূর আগে গেছে, আলটিমেটলি আর সেই গণ আর থাকতেছে না। ফলে এই জায়গাটার মধ্য দিয়ে আসলে মনে করেন যে এই সিনারিওটা গড়ে ওঠা আর কি, যে অভ্যুত্থানের সময় বা এই যে ভাগবাটোয়ারাটা হয়ে যাওয়া, যে উনি আসেন নাই, হাজিরা দিছে, কেউ নামছে। ঠিক আছে, এবার আসি অভ্যুত্থানের পরে। তো অভ্যুত্থানের পরে সম্ভবত অনেক রায় তার পলিটিক্যাল ক্যারিয়ারের সবচেয়ে ক্রুশিয়াল ডিসিশনটা নিল, যে আপনি এনসিপিতে যোগ দিলেন। তো এই যে এক যুগের বেশি সময় ধরে একটা রাজনৈতিক লাইনে ছিলেন, এরপরে একটা আমি বলবো অনিশ্চয়তা, এক ধরনের, এটা এই জায়গাটা আসলো কিভাবে, মানে এইটা একটু বুঝবো। এটা প্রথমত বিষয় হলো কি, মানে আমি যখন ছাত্র রাজনীতিও করতেছিলাম, আমার আলোচনার মধ্যে আমি সবসময় প্রবলেম সলভিং এজেন্ডাগুলো, আমার মানে প্রবলেম সলভিং মোটিভটা আমার সবচেয়ে মানে মনে হইতো আর কি, যে আপনি যে কোনো হোক, এখন আমি লেফটিস্ট কিন্তু বাংলাদেশে ইসলামিস্টও আছে, এবং এটা বাস্তবতা। আমি চাইলেই তারে ঘুরে দিতে পারবো না, তারে মাইরা ফেলতে পারবো না, তারে বঙ্গোপসাগরে ভাষা দিতে পারবো না। ফলে আমাকে এমন একটা পলিসি এখানে তৈরি করতে হবে, যেই পলিসি আসলে
ওকে সবাই মোটামুটি একটা জায়গায় এসে কমন গ্রাউন্ডে রাজি হইতে পারে। এবং আমার বারবার মনে হয়েছে যে এই পলিসিটা হইতে হবে একটা রাষ্ট্রের সিরিয়াস রিফর্মের মধ্য দিয়ে। এনসিপিতে জয়েন করার বিষয়টা আসলে তো খুব, যেটা আপনি বলছেন আর কি, যেভাবে প্রশ্নটা করছেন, এটা তো খুবই রিস্কি। কারণ মনে করেন আমি আমার যে পলিটিক্স, আমার যে পরিচিত এরিনা, সেই এরিনার বাইরে যাওয়া, ফলে এইটা ঠিক হবে কি ভুল হবে, ফিউচারে কি লেখা আছে না লেখা আছে, এটা তো পুরোপুরি আনপ্রেডিক্টেবল। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে আসলে রাষ্ট্র হিসাবে বাংলাদেশের একটা সংস্কার খুবই প্রয়োজন, এটা নেসেসিটি। এবং জুলাই অভ্যুত্থানের একটা সার্টেন টাইম পরে যখন আমি এনসিপিতে জয়েন করি, এনসিপিতে জয়েন করা 2-3 মাস, তো এর পর্যন্ত আমি যেই ঘটনা প্রবাহগুলো দেখতেছিলাম যে বাংলাদেশের সংস্কারের এজেন্ডায় বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি আসলে সিরিয়াস না, তারা এক প্রকার কিসের জানি এটা ভয়ের মধ্যে আছে। তো আমার মনে হলো যে মেবি এনসিপি উইল বি দ্য পার্টি, যে আসলে বাংলাদেশের এই গণতান্ত্রিক রূপান্তরের ব্যাপারটাতে সে সিরিয়াস থাকবে। কারণ জুলাই অভ্যুত্থানটাই তার আসলে মূল বা তার যে বিকাশমান জায়গা, তো সেই জায়গা থেকে আসলে এক প্রকার মনে করেন এই সিদ্ধান্তটা নেওয়া। এখন এই সিদ্ধান্তের ভবিষ্যতে কি হবে না হবে এটা পুরোটাই সময় বলে দেবে। আমরাও তো আসলে ব্যাপারটা এইভাবেই দেখতে চাই যে ধরেন এনসিপি যদি একটা সেন্ট্রিস্ট দল হয়, যেটা ও বলতেছে, এবং এইখানে যদি আসলেই সব মত আর পথের একটা জায়গা তৈরি করা যায় এবং বাংলাদেশের যে বহুত্ব, এই বহুত্বরেও যদি সে অ্যাকনলেজ করতে পারে, সেটার জন্য আপনার এই আগায় আসাটা তো খুব পজিটিভলি দেখতেছি আমরা। কিন্তু মানে এই 5 মাস পরে এসে এনসিপি আসলে মানুষের আকাঙ্ক্ষারে কতটা ধরতে পারতেছে? আমি একটু বড় করি প্রশ্নটা, যে ধরেন দেশে বিভিন্ন মব হচ্ছে, অনেক সময় এই মবকে উস্কায় দেওয়ার জন্য এনসিপির নেতাদেরকে দায়ী করা হচ্ছে। এই নারী সংস্কার কমিশন নিয়ে তো বেশ ঝামেলা হচ্ছে, একটা পক্ষকে আমরা এনসিপির পক্ষ থেকে অংশগ্রহণ করতেও দেখতেছি, আবার হেফাজতের সমাবেশে উপস্থিত থাকতে দেখতেছি। এই সব কিছু মিলে অনিক রায় হিসেবে আমরা অনিক রায়কে যেই চেহারায় দেখি, এই পজিশনটা কি একটু নড়ে চড়ে যাইতেছে কিনা? প্রথমে বিষয় হলো যে ভাই এনসিপি আসলে এখন পর্যন্ত তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা মোল্ড হয় নাই। মানে আপনি এখনো ওর ক্যারেক্টার একটা তৈরি প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে। এখন আপনি যেমন দেখতেছেন যে নারী সংস্কার কমিশনের বিষয়ে যেমন আলাপ করলেন, কিন্তু এনসিপি যে বক্তব্যটা দিচ্ছে, এনসিপির বক্তব্যটা কী ছিল? এনসিপির বক্তব্যটা তো খুবই সিম্পল, আমরা এজেন্টের বক্তব্য দিচ্ছি যে ভাই আপনার এই কমিশনটাকে বা কমিশনের যে বক্তব্য, এখানে অনেকগুলা পক্ষ আছে, সবগুলা পক্ষরে নিয়ে একটা ডিসিশনে পৌঁছানো, এটার জন্য মাঠে যাওয়া, নারীদের নামে নানা রকম কুৎসা রটানো কিংবা মব তৈরি করা, এটার আসলে তো বিপক্ষে এনসিপির পজিশন ছিল। কিন্তু বিষয়টা হয়ে যায় কি, যেহেতু এখনকার যে সময়টা অনেক বেশি উত্তেজনার এবং এটা উত্তেজিত সময় চলতেছে, সেই সময়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই পরিমাণ আসলে মনে করেন যে মুভ, ফলে সেইখানে অনেক সময় আপনার ব্যক্তিগত মতামত, আপনার ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত ক্ষোভ, সেটাও আসলে একটা পলিটিক্যাল এজেন্ডায় রূপান্তরিত হয়ে যেতেছে। ফলে এইটা আবার গণ অভ্যুত্থানের পরে যে একটা অস্থির সময় যাবে এবং এই অস্থির সময়টারে ঠান্ডা করাটাও যে এত সহজ হবে না, এটাও কিন্তু খুবই স্বাভাবিক বিষয়। ফলে এনসিপি এখন পর্যন্ত জনমানুষের পক্ষ নিতে পারছে কি পারে নাই সেটা আমি বলবো না যে আমরা খুব একটা পায়রা গেছি বা খুব ভালো আমাদের কাজ হয়ে গেছে, কিন্তু আমরা যেটা বলতে পারি যে আমরা একটা জায়গা তৈরি করতে যেতেছি, আমরা যে একটা পজিশন তৈরি করতে যেতেছি, যে আমরা যেমন আমাদের এনসিপির একটা কমন জায়গায় আমরা যেখানে পৌঁছেছি, যে জনগণের অর্থনৈতিক ভিত্তি একটা খুবই মানে প্রয়োজনীয় জিনিস। কারণ আমাদের মনে হয়েছে বা আমরা মনে করি, বা আমিও ব্যক্তিগতভাবে মনে করি, যে বাংলাদেশের মানুষের একটা সবচেয়ে বড় সমস্যা হলো আমরা একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারি না। এবং যখন আমি স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারি না, তখন আমাকে মানে ডিভাইড করা এবং অন্যকে শত্রু জ্ঞান করাটা এবং করানোটা খুব ইজি। আপনি মনে করেন যে যেটা ইন্ডিয়ায় হইতেছে, আপনি মনে করেন যে একজন হিন্দুরে বলা হইতেছে যে এই যে তোমার যে জীবনে কষ্ট, এই কষ্ট হলো এই মুসলমানগুলো। আবার বাংলাদেশে বলা হইতেছে মনে করেন যে এই যে তোমার জীবনে যে কষ্ট, এই কষ্ট হলো এই এরা তোমার টাকা, এই যে ওর জমি, এই যে। ফলে এইটা হইতেছে কি, এইটার পিছনে একটা বড় অর্থনৈতিক রিজনিং আসলে হাজির। এখন এনসিপি সামনের দিনে এই অর্থনৈতিক রিজনিংগুলোকে আইডেন্টিফাই করতে পারবে কিনা এবং সেইগুলোকে মোকাবেলা করার মতো প্রজেক্ট বা সেগুলোকে মোকাবেলা করার মতো দাবি দেওয়া ঠিক করতে পারবে কিনা, এগুলো নিশ্চয়ই সময়ের ব্যাপার। কিন্তু এনসিপি এই জিনিসগুলো করতে চায়। কিন্তু একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে এতগুলো তরুণ এখানে এসে এক হয়েছে, যারা বিভিন্নভাবে তাদের জায়গা থেকে লড়াইটা করছে। ফলে এখন যখন তারা এক হয়েছে, এটার যে মোল্ড হওয়া বা এটার যে একত্রিত হওয়া, এটাও কিন্তু একটা সময়ের বিষয়। এবং আমি আশা করি যে এটা খুব তাড়াতাড়ি হয়তো বা আস্তে আস্তে ধীরে ধীরে এই জিনিসটা হয়ে যাবে। আর আমার বিশ্বাস যে এখনও যদি এনসিপি জনগণের দাবি দাওয়াগুলোকে নিয়ে জনগণের মধ্যে যায়, তাহলে আমার মনে হয় না যে এনসিপির যে শক্তিশালী একটা জনভিত্তি তৈরি করা খুব একটা কঠিন বিষয় হবে আর কি। আচ্ছা, অনেকদা একটা লাস্ট প্রশ্ন এনসিপি নিয়ে, সেটা হইতেছে যে ধরেন
এনসিপির চেহারা বলতে আমরা যে চেহারাটাতে দেখতে পাই, তো এইখানে তো ধরেন সব ধরনের মানুষই আছেন। তো আমরা যেইভাবে আলাপটা শুরু করছিলাম যে আমাদের এখানে তো বহুধা বিভক্ত রাজনীতি, আবার এই কিছুদিন আগে আমাদের এখানেই এক আলোচক আলাপ করে গেছেন যে ধরেন আপনি যখন এই সবাইকে নিয়ে করতেছেন তার মানে এই না যে আপনি আপনার জায়গা ছেড়ে দিতে হবে, আপনার রাজনীতি তো আপনার কাছেই থাকবে। তো এনসিপির ফেইসে মানে স্পেক্ট্রাতে আমরা কি এই একটু প্রগতিশীল মানুষদেরকে কম দেখতে পাই? এইটা এখন আপনি মনে করেন কি, যেমন সাপোজ মনে করেন এইটা একটা মজার প্রশ্ন আর কি, এটা ছোট উত্তর দিলে আমার মনে করেন এটা শেষ হয়ে যাবে। যেমন মনে করেন এনসিপি যে তার যে সংবিধানের মূলনীতি প্রশ্নে এনসিপির যে প্রপোজালগুলা, সেই প্রপোজালগুলোর মধ্যে বহুত্ববাদ আছে। এনসিপির পজিশনটা খুবই সিম্পল, যে যদি আমাদের সেকুলারিজম সরাইতে হয় তাহলে সেকুলারিজম সরাইতে হবে এমন একটা কিছুর মাধ্যমে যেটা সেকুলারিজমের থেকে বেটার একটা সিচুয়েশনকে ইন্ডিকেট করে, কিন্তু একদম থাকবে না তা হইতে পারে না। সেটার জন্য বহুত্ববাদে যদি অন্য কোনো বাংলা, আরো সহজ বাংলা, আরো ইজি বাংলা যদি তৈরি করা যায়, সেই ব্যাপারেও এনসিপির কোনো না নাই। কিন্তু এইটা বলার পরও আমরা কিন্তু ডানপন্থী। আবার বিএনপি বলতেছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি হবে আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং পূর্ণ আস্থা, কিন্তু বিএনপি কিন্তু এখন বামপন্থী বা সেকুলার রাজনীতি করতেছে। বলে এইগুলো তো আসলে পুরোটি পারসেপশনের উপর ঠিক করে যে কে প্রগতিশীল কে প্রগতিশীল না, এটা তো আসলে এক প্রকার পারসেপশন তৈরি করার বিষয়। তো এই মোমেন্টে বিএনপি বড় দল, বা মনে করেন বাংলাদেশে অনেক মানে সেকুলার পার্টিও বিএনপির সাথে বলতেছে যে বিএনপি, কিন্তু আপনি যদি কাগজে কলমে দেখেন বিএনপির দাবি তো অনেক বেশি রাইটিস দাবি। আপনি যদি লক্ষ্য করেন হেফাজত যে নারী কমিশন নিয়ে যে সমাবেশ করছিল, ওই সমাবেশের মধ্যেও এটা দাবি ছিল, মানে বিএনপির দাবি হেফাজতের দাবির মধ্যেও ছিল। কিন্তু বিএনপির সাথে কিন্তু হেফাজতকে কেউ অ্যালাইন করতেছে না, বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী বিএনপির সাথে হেফাজতকে অ্যালাইন করতেছে না। আবার আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু এই ঘটনা মানে নারী কমিশন নিয়ে তিনি মন্তব্য করছেন যে শরিয়া আইন ব্যতীত কোনো আইন বাংলাদেশে মানে করা যাবে না, ইসলামী আইনের এগুলো ব্যতীত কোনো আইন করা যাবে না। ফলে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু এই কোশ্চেনের আনসার করতে হইতেছে না, তাহলে কি আপনি প্রোগ্রেসিভ না, তাহলে আপনি তো প্রোগ্রেসিভ না, আপনি তাহলে পিছায়। এটা আসলে আমার মনে হয় কি এটা একটা সংঘবদ্ধভাবে এনসিপিকে একটা দিকে ঠেলা দেওয়ার একটা প্রবণতা আসলে আছে। এবং এইটা আমি বলতে চাইতেছি না যে আমরা খুব ভালো কাজ করে ফেলতেছি তারপরে মানুষ আমাদের বলতেছে, কিন্তু এই সংঘবদ্ধতাটা আছে যে ঠিক আছে এনসিপি একটা ডানপন্থী দল, ডানপন্থীদের দিকে চাপো, ওকে ওকে ডানপন্থীদের দিকে রাখো, এটার একটা পলিটিক্যাল ন্যারেটিভ থাকতেই পারে। কিন্তু আমার মনে হয় না যে আসলে ওই যে প্রোগ্রেসিভরা পিছায়া এখানে প্রোগ্রেসিভ না তারা আগায়া, বিষয়টার এইভাবে দেখার আসলে কোনো জায়গা নেই। ওকে, এবার আসি আপনার মাঠের রাজনীতিতে। আপনি তো নির্বাচন করবেন মনে হয়, এবং নির্বাচন করলে সুনামগঞ্জ থেকেই করবেন। তাই যদি করেন তাইলে এই স্থানীয় রাজনীতিতে মানে মানুষজনের কাছ থেকে কেমন পাইতেছেন? স্থানীয় রাজনীতি আসলে মনে করেন যে আমার এক প্রকার চোখ খুলে দেওয়ার মতো অবস্থা আর কি। আমি আসলে দেখলাম যে ঢাকায় বা এই যে সেন্টার পয়েন্টে আমরা যত রকমের বিষয়াদি নিয়ে আলোচনা করি, আলাপ করি, এগুলোর আসলে কোনো জায়গা মানে আপনার স্থানীয় রাজনীতিতে নাই। মানে স্থানীয় মানুষটা চায় হইলো সে ধান ফলাইছে যেন সে সরকারের কাছে ধানটা বেচতে পারে, এটা যদি সে বেচতে পারে তাহলেই সে খুশি, তার আর কিছু যায় আসে না এখানে গভর্নমেন্টে কে বসে আছে কি করতেছে এগুলো দেওয়া সে গুরুত্বপূর্ণ না। সে হিসাব করে হইলো যে তার যে বাজার, সেই বাজারে সে যেন একটু মানে ভালো মতো চলতে পারে, জিনিসপত্র কিনতে পারে, এতটুকুতেই সে খুশি। মানে আমরা এই যে ঢাকা বা এই যে ব্যস্ত শহরে বসে যে কত রকমের তাত্ত্বিক আলাপ, তাত্ত্বিক বিষয়াদি দিয়া আমরা রাষ্ট্র বিচার করি, কিন্তু আমি শেষ পর্যন্ত দেখলাম যে স্থানীয় মানুষের কাছে এগুলোর আসলে তো গুরুত্বপূর্ণ নেই। স্থানীয় মানুষ তার আসলে তার একটা স্ট্যান্ডার্ড লিভিং চায়, দ্যাটস ইট। সেটা যে এনশিওর করতে পারবে সে তার সাথেই আছে। ফলে এইটা আসলে আমার একটা চোখ খুলে দেওয়ার মতো বিষয় আর কি, যে ঠিক আমরা যেভাবে ঢাকায় বসে রাজনীতিটা খুব কঠিনভাবে দেখার একটা বিষয়, বা অনেক সময় আমরা যেটা করি যে আমি নিজে যেটা বলতেছি সেটা জনগণের নামে যে চালায় দেওয়ার একটা বিষয়, যে জনগণের দাবি, মানে আমি কেমনে জানি এটা জনগণের দাবি? আমি জনগণের কাছে যাই নাই, জনগণ এইসব দাবি নিয়ে নাই, জনগণ এইসব দাবির কিছু মনে করে না, ঠিক আছে? মানে ফলে এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আসলে আমার মধ্যেও মনে করেন এক প্রকার মানে এটা তাড়না তৈরি করছে। তো আমিও আমার লোকালি যেহেতু মনে করেন আমার বাড়ি হলো সাল্লায়, সাল্লা সম্পর্কে একটা কথা খুবই বহুল মানে প্রচলিত আর কি, যে যেখানে নাই আল্লাহ সেই জায়গার নাম সাল্লা। কারণ হলো এখানে কোনো রাস্তা নাই, উপজেলার ভিতরে কোনো রাস্তা নাই, উপজেলার চলাচলের কোনো জায়গা নাই, আপনার ভালো স্বাস্থ্য ব্যবস্থা নাই। পুরো সুনামগঞ্জেই এটা একটা বড় ধরনের প্রবলেম, কোনো ভালো স্বাস্থ্য ব্যবস্থা নাই। ফলে এই যে সিচুয়েশনগুলো, তো আমিও মনে করেন আমার এলাকায় যেটা করার চেষ্টা করতেছি সেটা হলো, যেমন হাওর আমার এলাকার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই হাওরের ব্যবস্থাপনা নিয়ে নানান রকমের সমস্যা রয়েছে। যেমন মনে করেন আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমার বাড়ির পিছনে হলো ছায়ার হাওর। এই ছায়ার হাওরের যে জমি,
মানে যে ল্যান্ড, এই ল্যান্ড হলো আমাদের গ্রামের লোকজনদের, মূলত আমাদের গ্রামের লোকজনদের এবং আরও আশেপাশের কিছু গ্রামের লোকজনদের। কিন্তু যখন পানি উঠে যেতেছে, আমি এইখানে আর মাছ ধরতে পারতেছি না, কারণ ওই পানির লিজ হইতেছে আলাদা। মানে ওই যে পানিটা ওইটার এলাকার একটা লিজ হইতেছে, কিন্তু আমি যদি নিজে লিজ না নেই আমি কিন্তু পাইতেছি না। কিন্তু ওই পানিটার নিচে মানে ঠিক 10 ফিট 12 ফিট নিচে যে জমিটা, ওই জমিটার মালিক আমি। আচ্ছা, ফলে এই যে মানে সার্কামস্টেন্সগুলা, এইগুলা নিয়ে কিভাবে কাজ করা যায় বা এই সমস্যাগুলো কিভাবে মেটানো যায়। হ্যাঁ, হাওর তো একটা খুবই মানে দুর্দান্তভাবে ব্লেসড এরিয়া। মানে মনে করেন আমাদের ওইখানে ফসল নিয়ে কখনো সমস্যা হয় না, মানে ঢল নামলে আলাদা বিষয়, কিন্তু মনে করেন যে এক্সট্রা সারও প্রয়োজন হয় না, কারণ যেহেতু রেগুলার পলিমাটির একটা মানে আবরণ এখানে থাকেই, সবসময় আশার উপর থাকে, যেহেতু রেগুলার 6 মাস পানির নিচে থাকে এবং মাত্র 6 মাস ফসল ফলানো যায়। এই 6 মাসের মধ্যে যে বিপুল পরিমাণ ফসল সুনামগঞ্জ বা হাওর অঞ্চল থেকে তৈরি হয়, ফলে হাওরকে সামনের দিনে কিভাবে আরও বেশি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ করে তোলা যায়, ইকোনমিক্যালি গুরুত্বপূর্ণ করে তোলা যায়। কারণ ইকোনমিক্যালি যতক্ষণ না হাওরে ব্যবহার করা যাইতেছে ঠিকঠাক মতো করে, ততক্ষণ পর্যন্ত এর আশেপাশে যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর বা মানুষের আসলে মানে দিনের খুব একটা পরিবর্তন হবে না। ফলে সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি আমার কাজের, স্থানীয় জায়গার কাজগুলো নিয়ে। আচ্ছা, এনসিপি নিয়ে ছোট দুইটা আলাপ করে আমরা আলাপটা শেষ করে দেব। কিছুদিন ধরে পত্রিকাগুলোতে যে আলাপ দেখতেছি যে এনসিপি বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে এবং সেই কমিটিতে ভালো আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। ভালো আওয়ামী লীগ কি জিনিস? আচ্ছা, প্রথমত হলো এনসিপি এখনো কমিটি দেওয়া শুরু করেনি। আচ্ছা, আর বিভিন্ন জায়গায় যেটা হইতেছে কি দেখেন, এরকম প্রচুর মানুষ আছে, এটা আমরা মানে ঘুরে দেখতেছি যে গত 5-6 বছর 7 বছরে তারা আওয়ামী লীগের কাজে ফেড আপ হয়ে এক প্রকার আওয়ামী লীগের সাথে তাদের আর যুক্ততা ছিল না, বা অনেকেই আছে যারা মনে করেন নিজের থেকেই আওয়ামী লীগের রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে আমরা কিন্তু একটা জায়গায় আমাদের খুব কমন আলাপটা ছিল, যে একটা হইলো যে লুটপাট, দুর্নীতি, বা লোকালি মানুষজনের এমন অনেক যুবলীগের নেতা আছে যারা লোকাল, যারা হয়তো এত মানে বড় কোনো লুটপাটের নামে নেই, কিন্তু লোকালি প্রচণ্ড মানুষের কাছে চাঁদাবাজি সহ মানুষকে হয়রানি করা সহ নানান রকমের ঘটনা তারা ঘটাইছে। এইগুলোর বাইরেও তো কেউ না কেউ ছিল, কিছু মানুষ ছিল। ফলে সেই মানুষগুলোর তো আমরা হোস্টেল করে দিতে পারি না, সেই মানুষগুলোকে আমরা তাদের জীবন কঠিন করে দেওয়ার কিছু নাই। এমন আমিও অনেক স্কুলের মাস্টার চিনি যারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগেরই সমালোচনা করে গেছে, কিন্তু তারা আওয়ামী লীগ করে, মানে এটা তারা মনে করেন যে আজকে বয়স 65, সে করতেছে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ যেভাবে চলতেছিল সেটা তার পছন্দ হয় না, কিন্তু আওয়ামী লীগের প্রতি তার একটা সফট কর্নার আছে। সো এই মানুষগুলোকে তো আবার রিকনসিলেশনের মাধ্যমে রিহেবিলিটেট করাটা খুবই জরুরি আর কি। তো সেটা কী উপায়ে হবে, কিভাবে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার মনে হয় যে এইটা একটা সামাজিক চুক্তির আন্ডারেই এটা হইতে হবে, না হলে আসলে সমাজের মধ্যে যে অস্থিরতা, এই অস্থিরতাটা মানুষগুলো কোথায় যাবে, মানুষগুলো আসলে কোথায় যাবে। আচ্ছা, তো আমরা মোটামুটি আলাপটা র্যাপ আপ করবো। তো অ্যাজ এ হোল একটা জায়গায় হইতেছে যে আপনি আপনার এক ধরনের পথ পাল্টালেন, তো এই পাল্টানো পথ নিয়ে কি মানুষের আস্থা পাবেন কিনা? দ্বিতীয়ত হইতেছে যে কি এনসিপিকে ধরেন আমরা একটা নির্বাচন 2টা নির্বাচনের কথা হইতেছে, 10 বছর পরে দেখবো কিনা, দেখলে কত দূর পর্যন্ত দেখতে পারি? প্রথম বিষয় হলো আমি নিজের মধ্যে থেকে আমি মনে করি যে পথ পাল্টানোর থেকে বেশি কি আমি আসলে আমার জায়গা থেকেই আছি। আমার জায়গাটা অলওয়েজ ছিল, আমি এত বড় স্বপ্ন কখনো দেখতাম না, মানে কোনো একটা কারণে হইতে পারে আমার অনেক কিছু এর জন্য বলে, আমি আসলে এরকম বিপ্লব হবে, রেভলিউশন হবে, আমি এদের জায়গায় ছিলাম না। আমার মনে হতো যে ঠিক আছে আমি কতটুকু করে দিয়ে যেতে পারি। আমার একটা অলওয়েজ পজিশন ছিল যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক্যাল দেশ হবে। অনেকে আমার একসময় বলতো যে হ্যাঁ ইলেকশন হলে তো জামাত জিতে যাবে, ইলেকশন হলে ইসলামিস্টরা জিতে যাবে। আমার মনে হতো যে আরে দেশের জনগণ যদি ইসলামিস্টদের চায় তাহলে ইসলামিস্টরাই জিতবে, আরে অদ্ভুত, এটাতে তো কোনো সমস্যা নেই। এটা আমার দুর্বলতা যে আমি জনগণরে আমরা চাওয়াইতে পারি নাই। ফলে আমার তো এই জন্য আমি ডেমোক্রেসি বন্ধ করে রাখবো, আমি এই জন্য মানে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তর হবে না, সেটা তো হইতে পারে না। ফলে আমার পজিশনটা খুবই সিম্পল, মানে আমার একটা পজিশন সবসময় ছিল যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রিফর্মেশনের মধ্যে, একটা মানে ইটসেলফ একটা ফ্যাসিস্ট আইডিয়া, আমার ভালো মনে হইতেছে তোর আমার কাছে আসতে হবে, মানে অন্য কিছু নাই। ফলে এই যে আইডিয়াসগুলো তো মানে আমার আছেই, আমি ওই জায়গাটাতে আমার এখনো ফার্ম আমি করি যে বাংলাদেশ যদি একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটে, বাংলাদেশের মানুষ যদি একটা, যেমন আপনি এটা কিন্তু খুব সিরিয়াস, আমরা এগুলো নিয়ে আলাপ করি না, বা আলাপ করতে গেলে আমরা যেমন মনে করেন আপনি 1971-এর পর থেকে মনে করেন ওই ইভেনচুয়ালি 1971টারও যদি আপনি লক্ষ্য করেন, ইলেকশন আমরা জিতছি, আমাদেরকে ক্ষমতা দেওয়া হইতেছে না, মানে অনেক লম্বা ঘটনা আছে আমাদের 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে, কিন্তু প্রেক্ষাপটটা এটা দিয়েই শুরু, মানে ফাইনাল ওয়ার্ডটা তো এটা দিয়েই শুরু। সেই থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আপনি
একটা সলিড পাওয়ার ট্রানজেকশন হয়েছে, যে ঠিকঠাক যে ওকে 5 বছর ক্ষমতায় ছিল, ইলেকশন হয়েছে, আরেকটা ক্ষমতায় নেই, আপনি দেখবেন হিস্ট্রি নেই, প্রত্যেকবার মুভমেন্ট। মানে বাংলাদেশ একটা জাস্ট সিভিল ল যে 5 বছর পর পর নির্বাচন হবে ঠিকঠাক মতো করে। ইন্ডিয়া নিয়ে আমাদের অনেক সমালোচনা আছে, ইন্ডিয়ার নীতি নিয়ে আমার অনেক সমালোচনা আছে, ইন্ডিয়ার বিরুদ্ধে আমি কথা বলে যেতেছি, মানে বামপন্থীরা যেন ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিয়াস লাইন নেয়, এটা নিয়ে আমি কথা বলে যেতেছি 4-5-6 বছর ধরে, গত বা আরও বেশি হইতে পারে। কিন্তু ইন্ডিয়ায় আপনি একটা জিনিস লক্ষ্য করেন, ইন্ডিয়ান ইলেকশন নিয়ে কিন্তু কোনো আলাপ নাই। 5 বছর পর ইলেকশন হচ্ছে, তারা তাদের মতো করে ইলেকশন করতেছে, ক্ষমতা যাচ্ছে, অল ওকে, জিনিসটা চলতেছে। কিন্তু আমাদের এইখানে আমরা একটা নির্বাচন শুরু করাইতে পারিনি। আমরা আমাদের এই যে আমরা এত কিছু নিয়ে গর্ব করি, কিন্তু 53-54 বছরে আমরা একটা নির্বাচন করার সিস্টেম তৈরি করতে পারিনি, বলে এটা তো আমাদের ব্যর্থতা। বলে এই জায়গাটা যদি আমরা না করতে পারি, তাহলে সামনে আর একটু আমরা কিভাবে আগাবো? মানে এতটুকু গণতন্ত্র এনশিওর না হলে সামনের গণতন্ত্রটা কই থেকে আসবে? আর আরেকটা প্রশ্ন করেছেন যে 10 বছর পরে এনসিপি থাকা না থাকা, দেখেন থাকা না থাকা এটা তো একটা সময়ের বিষয়, কিন্তু আমি বিশেষ করে এনসিপি থাকবে। এবং এনসিপি যেই প্রায় আলাপগুলো আমরা আমাদের ঘোষণাপত্রে করছিলাম যে আমরা কীরকম বাংলাদেশ গড়ে তুলতে চাই, কী টাইপ বাংলাদেশ আমরা বানাতে চাই, যেই ঘোষণাপত্রে যে আলাপগুলো আছে সেই জায়গায় যদি স্টিক করতে পারে, এনসিপি যদি সিরিয়াসলি জনগণের যে দাবি দেওয়া, বিশেষ করে মানে অর্থনৈতিক যে দাবি দেওয়া বা মানুষের যে একটা স্ট্যান্ডার্ড লিভিংয়ের যেই স্বপ্ন, সেই স্বপ্নটা যদি এনসিপি ধারণ করতে পারে, তাহলে আমি বিশেষ করে 10 বছরের মধ্যেই বা তারও আগেই দেখা যেতে পারে যে এনসিপি বাংলাদেশের ক্ষমতায় বা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াটা অসম্ভব না। অনেক ধন্যবাদ অনিক রায় আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। অনেক বিষয় নিয়ে কথা হইলো, সামনেও নিশ্চয়ই আমরা পোস্ট আপনাকে পাবো। নিশ্চয়ই ভালো থাকবেন। ধন্যবাদ।